সকলকে স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর লেসন 6 এটি কবিতা, যার নাম হচ্ছে দ্য সি, যেটি লিখেছেন বিখ্যাত কবি জেমস রিভস। তো আমাদের যে মূল কবিতা, সেই কবিতায় যাওয়ার আগে একটু আমরা জেনে নিই আমাদের কবি জেমস রিভস সম্বন্ধে। দেখো ফার্স্ট কি লেখা রয়েছে, জেমস রিভস ওয়াজ আ ব্রিটিশ অথর। জেমস রিভস ছিলেন একজন ব্রিটিশ লেখক। প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি, প্লেজ অ্যান্ড কন্ট্রিবিউশনস টু চিলড্রেন্স লিটারেচার। যিনি মূলত পরিচিত লাভ করেছিলেন, বিখ্যাত বা প্রসিদ্ধ হয়েছিলেন কী জন্য না, তার কবিতা, তার নাটক, প্লেজ মানে এখানে নাটক লেখার জন্য এবং তার যে শিশু সাহিত্যে অবদান রাখার জন্য। His books include anthologies for both adults and children. অর্থাৎ তার বইগুলিতে শিশুদের জন্য এবং বড়দের জন্য উভয়ের জন্য সংকলন করা রয়েছে। He was also well known as a literary critic and broadcaster. তিনি অবশ্য পরিচিত লাভ করেছিলেন একজন সাহিত্য সমালোচক হিসাবে এবং তার সঙ্গে তিনি ছিলেন একজন ব্রডকাস্টার, অর্থাৎ তিনি ছিলেন একজন তথ্য সম্প্রচারক। তো এবার ফিরে যাব আমাদের মূল কবিতায়। দ্য সি মূলত একটি মেটাফরিক্যাল কবিতা। তাহলে ফার্স্ট আমার জানতে হবে কাকে আমরা বলি মেটাফোর। মেটাফোর হচ্ছে আসলে একটি ফিগার অফ স্পিচ। তোমরা দেখবে ঠিক যেমন নারীদের দেহতে অলঙ্কার শোভা পায়, অর্থাৎ বিভিন্ন অলঙ্কার গহনা পরলে যেমন নারীদের দেখতে বেশ সুন্দর লাগে, ঠিক একই রকমভাবে ভাষার মধ্যেও বেশ কিছু অলঙ্কার প্রয়োগ করা হয়, যেগুলো হচ্ছে ইংলিশেতে ফিগার অফ স্পিচ। যেমন বিভিন্ন রকমের ফিগার অফ স্পিচ রয়েছে, যেমন বলতে পারি আমরা হাইপারবোল, হাইপারব্যাটন, সিমিলি, মেটাফোর, মেটোনমি, পার্সনিফিকেশন ইত্যাদি। তো আমরা জানব মেটাফোর সম্বন্ধে। মেটাফোর হচ্ছে একটা তুলনা, কার মধ্যে দুখানা ডিসিমিলার আইডিয়াস, অর্থাৎ দুটো ভিন্নধর্মী দুটো বস্তুর মধ্যে যে তুলনা, তা হচ্ছে মেটাফোর। এবং সেখানে যে তুলনা হবে সেটা অবশ্যই হবে অন্তর্নিহিত বা ইমপ্লিসিট। একই ধরনের আরও একটি ফিগার অফ স্পিচ রয়েছে যার নাম হচ্ছে সিমিলি। এই সিমিলিতেও দুটো ডিসিমিলার অর্থাৎ বিভিন্নধর্মী দুটো বস্তুর মধ্যে কী করা হয় না, কম্পেয়ার বা তুলনা করা হয়, কিন্তু সেখানেতে যে কম্পেয়ারটা বা কম্প্যারিজনটা, তুলনাটা, সেটা অবশ্যই হবে এক্সপ্লিসিট অর্থাৎ স্পষ্ট। অর্থাৎ এখানে আমরা যখন কম্পেয়ার করব তখন আমরা লাইক, অ্যাজ এইসব ওয়ার্ডের আমরা ব্যবহার করব, কিন্তু যখন আমরা মেটাফোর ইউজ করব সেখানে কোনোরূপভাবে লাইক এবং অ্যাজের ব্যবহার হবে না। দু একটা এক্সাম্পল দিলে তোমরা অবশ্যই হলে বুঝতে পারবে। ধরো যেমন বলছি আমি যে সি ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল, অর্থাৎ তাকে দেখতে পুরো একটা দেবদূতের মতো, বা বলতে পারি আমরা একটা পরীর মতো। তাহলে কী করলাম এখানে আমরা, এখানে সি একটি মহিলা এবং অ্যাঞ্জেল একটি বলতে পারি কি একটি পরী, তার সঙ্গে কী করলাম এখানে আমরা তুলনা টানছি আমরা, অর্থাৎ দুখানা ডিসিমিলার আইডিয়াস, কিন্তু কী করছি আমরা তুলনা টানছি লাইক এই ওয়ার্ডটির মাধ্যম দিয়ে। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তুলনাটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট অর্থাৎ স্পষ্ট। কিন্তু যখন আমি বলছি যে সি ইজ অ্যান অ্যাঞ্জেল, তখন দেখো আমরা লাইক বা অ্যাজের ইউজ নিয়ে আসছি না, তখন তা হয়ে গেল মেটাফোর। এখানে সি হচ্ছে একটি মহিলা এবং অ্যাঞ্জেল এটি অন্যধর্মী একটি কি, এটা পরী কথা বলছি আমরা, তাহলে সি এর সঙ্গে এখানে অ্যাঞ্জেলের আমরা তুলনা করছি। বা এরকম বলতে পারি দ্য গার্ল ইজ লাইক এ রোজ, যা একটি সিমিলি, দ্য গার্ল ইজ এ রোজ। এখানে কী করছি আমরা না, দ্য গার্ল ইজ এ রোজ যখন বলছি, দেখো তখন সেখানে কোনোরূপ আমরা অ্যাজ বা লাইকের ব্যবহার নিয়ে আসছি না, অর্থাৎ তা হয়ে গেল মেটাফোর। ঠিক একই রকমভাবে এই কবিতায় দেখবো আমরা যে কবি কী করছেন না, কবি দুখানা ডিসিমিলার আইডিয়াস, অর্থাৎ দ্য সি এর সঙ্গে তিনি এটি কুকুরের তিনি তুলনা টানছেন। আমরা কবিতা পড়লেই দেখো বুঝতে পারবো। দেখো ফার্স্ট লাইন কি বলছে, কবি বলছেন দ্য সি ইজ এ হাংরি ডগ। এখানে কিন্তু লেখা নেই কো দ্য সি ইজ লাইক এ হাংরি ডগ। যখন থাকতো লেখাটা যে দ্য সি ইজ লাইক এ হাংরি ডগ, তখন কিন্তু সেই লাইক কথাটা থাকার জন্য এটা সিমিলি হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে লাইক এই কথাটা ব্যবহার নেই কো, তাই আমরা বলতে পারি কি দ্য সি ইজ এ হাংরি ডগ। এখানে মেটাফোরের ইউজ করা হয়েছে। তাহলে এর যে বাংলা অর্থ কী দাঁড়াচ্ছে, যে সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুরের ন্যায়। জায়ান্ট অ্যান্ড গ্রে, যার আকার বিশাল
এবং কি যার রং হচ্ছে গ্রে, ধূসর রঙের। তাহলে কবি এখানে কী করছেন, কবি এখানে দুখানা ডিসিমিলার আইডিয়াস, দুটি ভিন্ন ধর্মী দুটো ধারণার মধ্যে তিনি তুলনা টানছেন। একটি হচ্ছে দ্য সি, সমুদ্রের সঙ্গে, একটা হাংরি ডগের, একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। উনি কি বলছেন যে সমুদ্রের আকার বিভৎস, বিশাল, ঠিক আছে, এবং তার রং কিন্তু ধূসর, ঠিক একটি বিশাল আকৃতি ধূসর রঙের কুকুরের মতো। হি রোলস অন দ্য বিচ অল ডে। কী করছেন না তিনি বলছেন যে হি বলতে এখানে অবশ্যই সিকে বলতে চেয়েছে, সমুদ্রকে বলতে চেয়েছে। এখানে কবি আবার আরও একটি তিনি এখানে ফিগার অফ স্পিচ তিনি এখানে নিয়ে এলেন, ভাষার অলঙ্কার তিনি এখানে ব্যবহার করলেন এই হি কথাটা ইউজ করে। এখানে হি দিয়ে আমরা কী করি, আমরা সাধারণত মানুষকে বোঝাই, কিন্তু তিনি কী করলেন, তিনি এখানে হি দিয়ে বোঝালেন সমুদ্রকে। অর্থাৎ এখানে কি দেখছি আমরা না সমুদ্রের মধ্যে তিনি মানুষের যে ব্যক্তিত্ব, মানে কি এটা ব্যক্তিত্ব তিনি আরোপ করছেন, তিনি এখানে পার্সনিফাই করছেন, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে পারি আমরা, যেখানে হি মাধ্যম দিয়ে জানি আমরা যে কোনো মানুষকে বোঝানো হয়, উনি এখানে কী করলেন, উনি এখানে সমুদ্রের মধ্যে ব্যক্তিত্ব আরোপ করলেন। তাহলে এখানে যে ফিগার অফ স্পিচের তিনি উল্লেখ করছেন তা হচ্ছে পার্সনিফিকেশান। আমরা প্রথম যে দুই লাইনে পেলাম আমরা তা হচ্ছে মেটাফোর, এবং পরবর্তী লাইনে আমরা পেলাম কি, এখানে পেলাম আমরা পার্সনিফিকেশান, অর্থাৎ ব্যক্তিত্ব তিনি এখানে আরোপ করছেন। উনি কি বলছেন যে হি রোলস অন দ্য বিচ অল ডে, সে গড়াগড়ি খায়, কোথায় না সমুদ্র সৈকতেতে সারা দিন ধরে। ঠিক যেভাবে একটা কুকুর সে গড়াগড়ি খায় সমুদ্রের সৈকতেতে বা যেখানে হোক না কেন, ঠিক একই রকমভাবে তিনি কী বলছেন যে একটি কুকুরের ন্যায় সমুদ্র কী করছে, সে কিন্তু সেই বিচের মধ্যে সারা দিন ধরে সে খালি গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ সে আসা যাওয়া করে যাচ্ছে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ, উনি বলছেন কি যে তার সেই ঘষ্টানো দাঁত দিয়ে। এখানে ক্লাসিং কথাটার অর্থ এমনিতে হচ্ছে সংঘর্ষ, আমরা বলতে পারি কি যে ঘষ্টানো দাঁত, অর্থাৎ যখন দুখানা দাঁতের মধ্যে যে ঘর্ষণ হচ্ছে, ঠিক আছে, তাদের এখানে বলতে চাইছেন এই ক্লাসিং টিথের মাধ্যম দিয়ে। উনি বলছেন যে সমুদ্র এখানে কী করছে, সে গড়াগড়ি খাচ্ছে সেই বিচের মধ্যে, তার সেই ক্লাসিং টিথ দিয়ে এবং শ্যাগি জজ দিয়ে, অর্থাৎ কি রুক্ষ চোয়াল দিয়ে, আওয়ার আপন আওয়ার, অর্থাৎ কি ঘন্টার পর ঘন্টা ধরে। হি নজ, এখানে এই যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে GNAWS, এর উচ্চারণ কিন্তু নজ, এখানে জি এর উচ্চারণটা আসবে না, এখানে সাইলেন্ট জিটা। তাহলে উনি কী বলছেন যে তার সেই সংঘর্ষ করা সেই দাঁত দিয়ে এবং রুক্ষ চোয়াল দ্বারা আওয়ার আপন আওয়ার, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ধরে হি নজ, সে খালি ক্ষয় করে চলছে। এখানে তাহলে নজ কথার অর্থ কি না ক্ষয় করা, বা বলতে পারি আমরা কামড়ে চলছে। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস। এবার প্রশ্ন হচ্ছে যেখানে সমুদ্র ক্ষয় কী করছে না সেই রামলিং কথার অর্থে গুড় করে শব্দ করা, এবং টাম্বলিং কথার অর্থ হচ্ছে গড়াগড়ি খাওয়া, অর্থাৎ সমুদ্র সৈকতেতে যে বিভিন্ন নুড়ি পাথর রয়েছে কী করছে না সেইগুলোকে কী করছে, সে তার ক্লাসিং টিথ দিয়ে এবং শ্যাগি জজ দিয়ে সে ক্ষয় করে চলছে অনবরত, এবং যেন হাড়ের মতো, যেমন ঠিক কী হয় কোনো কুকুর হাড় চিবোতে ভালোবাসে, ঠিক একই রকমভাবে সেই হাড়ের মতো অর্থাৎ কি এখানে হাড় মনে করে কী করছে এখানে সমুদ্র সেই রামলিং টাম্বলিং স্টোনসগুলোতে, অর্থাৎ কি সেই কী বলতে পারি আমরা সেই গড়াগড়ি খাওয়া এবং গুড়গুড় আওয়াজ তোলা সেই সমস্ত পাথর নুড়িগুলোকে সে ক্ষয় করে চলছে ঘন্টার পর ঘন্টা ধরে। দ্য জায়েন্ট সি ডগ মোনস লিকিং হিজ গ্রেজি পজ, সেই বিশাল আকৃতি দৈত্যাকৃতি সেই সমুদ্ররূপী সেই কুকুরটি কী করছে না মোনস, সেখানে বিলাপ করছে, সেখানে গোঙাচ্ছে, আর কী করছে না লিকিং হিজ গ্রেজি পজ। এখানে লিকিং কথার অর্থ হচ্ছে না চাঁটা, সে তার যে তৈলাক্ত সেই থাবা, অর্থাৎ গ্রেজি মানে কি না তৈলাক্ত চর্বিযুক্ত তার সেই থাবা সে চেটে চলছে। তাহলে এইভাবে আমরা প্রথম স্ট্যান্জা দেখলাম। এবার আসছে আমাদের পরবর্তী স্ট্যান্জাতে, দেখো কী বলছে, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোয়ার্স, কবিবার বলছেন যখন রাতের সেই বাতাস কি হয়, যখন রোয়ার্স কথার অর্থ কি না রোয়ার্স কথার অর্থ হচ্ছে যে গর্জন করে, যখন রাত্রির বাতাস গর্জন করে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদ আন্দোলিত হয়, চাঁদ দুলে ওঠে সেই ঝোড়ো হাওয়ার মধ্যে। চাঁদ কি দুলতে পারে? নিশ্চয়ই না, কিন্তু যখন মেঘটা যখন যাচ্ছে তখন কি মনে হয় যেন চাঁদ দুলছে। উনি কি বলছেন যে অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। এখানে কিন্তু কবি আবার তিনি এখানে
পার্সনিফিকেশনের ইউজ করলেন। কারণ কি? কারণ দুলতে কে পারে? দুলতে আমরা পারি, তাই না? আমরা বলতে পারি যে মানুষ এখানে দুলছে, হয়তো সে নড়ছে, তাই না? এখানে কি করছে? এখানে চাঁদকে যেন বলছে যে চাঁদ দুলে উঠছে, চাঁদ এখানে আন্দোলিত হচ্ছে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। তখন কি হয়? অর্থাৎ যখন রাত্রের বাতাস গর্জন করে, যখন সে ঝোড়ো মেঘের মধ্যে যখন মনে হয় যেন চাঁদ দুলে উঠছে, চাঁদ আন্দোলিত হচ্ছে, তখন কি করে? তখন সে তার পায়ের উপর ভর দিয়ে সে লাফিয়ে ওঠে। অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, এবং সে কী করে? সে শুঁকে চলে, সে নাক দিয়ে সে বারবার শুঁকে চলে। এখানে স্নাপস অ্যান্ড স্নিপস কথার অর্থ হচ্ছে না শুঁকে চলা, ঠিক আছে? Shaking his wet sides over the cliffs and howls and hollows long and loud. আর কি করে? না shaking his wet sides over the cliffs। তাহলে এখানে ক্লিফ কথার অর্থ কি? না ক্লিফ হচ্ছে সমুদ্রের ধারে যে পাহাড়ের যে অংশ, যে বলতে পারি যে হ্যাঙ্গিং পিসটা, যে ঝুলন্ত, যে উচ্চ যে অংশগুলো, এখানে ক্লিপ বলছে। সেই ক্লিপের মধ্যে কি করছে? না সেই ক্লিপের গায়েতে সমুদ্রের যে ঢেউটা সেখানে গিয়ে আছড়ে পড়ছে বারবার। ঠিক যেমন করে একটা কুকুরের তার যে গা যদি ভিজে যায়, তার যদি শরীরটা ভিজে যায়, তখন সে কী করে? সে ঝাঁকিয়ে তোলে। কী জন্যে? সেই জলটা ঝরানোর জন্য। এখানে কবি যেন বলছেন যে ঠিক কুকুরের ন্যায় এখানে সমুদ্রেও তার যেন গা ঝাড়ছে, এবং সে ঝাড়ছে কোথায়? সে ঝাড়ছে সেই ক্লিপগুলোর উপরে জলটাকে আছড়ে ফেলে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ। এখানে হাউলস এবং হলোজ কথার অর্থ হচ্ছে না গর্জন করা। অর্থাৎ কী করেছে? সে দীর্ঘ এবং উচ্চ কণ্ঠে সে কিন্তু গর্জন করে চলে দীর্ঘক্ষণ ধরে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, উনি বলছেন যে মে মাস অথবা জুন মাসের, অর্থাৎ বছরের যে মাঝখানের সময় মে এবং জুন মাস, এই দুখানা মাসের মধ্যে কবি বলছেন কি যে সেই সমস্ত কোয়াইট ডেজ, অর্থাৎ তখন কিন্তু আবহাওয়াটা পুরোপুরি শান্ত থাকে। উনি বলছেন বাট অন দ্য কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে অথবা জুন মাসের সেই সমস্ত শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যখন এমনকি বালিয়াড়ির বা ঢিবির সেই সমস্ত ঘাসগুলোও প্লে নো মোর দেয়ার রিটিউন, যখন তাদের সেই সুরলা কণ্ঠ আর তোলে রাখো, যখন তারা কোনরূপ কী হয় না দেখবে তোমরা যে ঘাসের মধ্য দিয়ে যখন কোনো বাতাস বয়ে যায় তখন যে একটা সুর তোলে না, একটা যে হালকা একটা সরু যে সুর তোলে, তার কথা নিয়ে বলছেন। উনি কী বলছেন? যে যখন এমনকি সেই বালিয়াড়ির ঘাসগুলো তাদের সেই সুরলা কণ্ঠ আর তুলে ধরছে না, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তখন কী হয়? তখন ঠিক কুকুরের ন্যায় দুখানা থাবার মাঝেতে মাথা রেখে দিয়ে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, তখন সে শুয়ে পড়ে কোথায়? না সেই বালুকা লয়তে। সে শুয়ে থাকে কোথায়? না সেই তটভূমিতে, সেই বলতে পারি আমরা সমুদ্র সৈকতেতে। সো কোয়াইট হি স্কেয়ার্সলি স্নোর্স, এবং তখন সে এতটাই নিশ্চুপ থাকে যে সে কিন্তু খুব কমই সে নাক ডাকে। কবি এখানে বলছেন কি ঠিক যেমন একটি কুকুর তার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন সে বিশ্রাম নেয় দুখানা থাবার মাঝে তার মাথাটাকে রেখে দিয়ে, তখন যেমন সে শান্তশিষ্টভাবে সে চুপচাপ রয়ে যায়, সে শুয়ে থাকে, ঠিক একই রকমভাবে মে অথবা জুন মাসের সেই সমস্ত শান্ত দিনগুলিতে সমুদ্রেও সেখানে চুপচাপ সে রয়ে যায়। অর্থাৎ সেখানে কোনোরূপ কোনো ঝোড়ো হাওয়া বা আবহাওয়া না থাকার জন্য সেখানে সমুদ্র কিন্তু নিশ্চুপ অবস্থা থাকে, সেরকমভাবে কোনোরকম ঢেউ এমনকি দেখা যায় না কো। তাই কবিখানে কী বললেন? কবিখানে আরও একবার তিনি কুকুরের সঙ্গে যে সমুদ্রের যে মিল তিনি তুলে ধরলেন আমাদের সামনেতে। তাহলে এই ছিল আমাদের কবিতা দ্য সি। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই লেসন থেকে কোনোরূপ এমসিকিউজ, কোনো নোটস বা অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করো, এবং তোমরা সেখানে গিয়ে বিভিন্ন ভিডিওস, বিভিন্ন যে নোটস তোমরা সংগ্রহ করো। ধন্যবাদ।